আজকের গল্প রহস্যময় শ্মশান বাড়ি। রাত তখন প্রায় 12টা। বাঁশবনের মধ্যে দিয়ে সরু কাঁচা রাস্তা ধরে আমি আর আমার বন্ধু জয়দীপ হেঁটে চলেছি। আমাদের গন্তব্য গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে পুরনো এক শ্মশান বাড়ি, যেখানে রাতের বেলায় অদ্ভুত সব আওয়াজ শোনা যায় বলে সবাই বলে। লোকমুখে শোনা যায় বহু বছর আগে ওই বাড়িতে এক জমিদারের পরিবারের সবাই এক রাতেই খুন হয়েছিল। তারপর থেকেই ওই বাড়িতে কেউ রাত কাটানোর সাহস পায়নি। যারা গিয়েছে তারা কেউ জীবিত ফিরে আসেনি, আর ফিরলেও সে পুরোটাই পাগল হয়েছে। আমাদের দুজনের নেশা ছিল ভূতের গল্পের প্রতি, তাই নিজেরাই দেখতে বেরিয়ে পড়লাম। শ্মশান বাড়ির সামনে এসে আমাদের শীত দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু একটা ঝিঁঝি পোকার ডাক আর শূন্যতার মধ্যে একটা চাপা শ্বাসের শব্দ। জয়দীপ কাঁপা গলায় পড়ল। আমি মাথা নাড়লাম। ভেতরে পা রাখতেই একটা দুর্গন্ধ নাকে এলো, পচা মাংসের মতো। আলো ফেলে দেখলাম মেঝেতে কিছু শুকনো রক্তের দাগ। আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকতে লাগলাম। ভেতরে ঢুকতেই হঠাৎ পেছন থেকে একটা খিটখিট হাসির শব্দ এলো। জয়দীপ লাফিয়ে উঠল। কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু একটা ছায়ামূর্তি সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো জল জল করছে, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ছায়ামূর্তিতে কোনো মাথা নেই। আমরা চিৎকার করে দৌড়ে গেলাম, কিন্তু দরজার কাছে পৌঁছতেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। তারপর দরজার ওপাশ থেকে কে যেন ফিসফিস করে বলল, এখন তোদের পালানোর কোনো উপায় নেই। আমাদের চিৎকার গলায় আটকে গেল। দরজা আপনা আপনি থেকেই বন্ধ হয়ে গেছে। চারপাশে কেবল এক ভয়ঙ্কর নিস্তবতা। জয়দীপ আমার হাতটা শক্ত করে চেপে ধরল। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি এক ধাপ এগোলো। অন্ধকারের মধ্যে তার জল জলে চোখ দুটো আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তার শরীরের ওপরে কোনো মাথা নেই। আমি প্রচন্ড ভয় পেলেও ফোনের টর্চটা জ্বালিয়ে দিলাম। আলো ফেলতেই ছায়ামূর্তিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল, কিন্তু ঠিক তখনই আমাদের পেছন থেকে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ফেলার শব্দ। জয়দীপ ফিসফিস করে বলল, এটা স্বাভাবিক কিছু নয়। তারপরে দরজার ওপাশ থেকে সেই ফিসফিসটা আবার শোনা গেল, তোরা এখানে কেন এসেছিস? তোরা কেউ আর বাড়ি ফিরে যেতে পারবি না। আমরা একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ আমাদের পাশে থাকা দেয়ালের মধ্যে একটা আঁচড়ানো শব্দ হতে লাগলো।
আঁচড়ানোর শব্দ ধীরে ধীরে জোরে হতে লাগলো, যেন কেউ বন্দি হয়ে আছে ভেতরে। আমি কাঁপা হাতে ফোনটা তুললাম। দেয়ালের গায়ে আলো ফেলতেই দেখি একটা হাতের ছাপ, পুরোটাই রক্তে ভেজা। জয়দীপ তখন প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, দীপ, দীপ, আমরা কি মরে যাব? ঠিক তখনই মাথার উপর থেকে একটা শিকল ছুটতে লাগলো, যেন কোনো অদ্ভুত শক্তি সেটাকে নাড়িয়ে দিচ্ছে। এক মুহূর্তের মধ্যে দেয়ালের ভিতর থেকে একটা কঙ্কাল বেরিয়ে এলো। গলাটা একপাশে হেলে আছে, আর তার ফাঁকা চোখের গর্ত দিয়ে হঠাৎই কালো ধোঁয়া বেরোচ্ছে। আমরা দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। হঠাৎই দরজার দিকে ছুট দিলাম, কিন্তু দরজাটা পুরো তখনই বন্ধ ছিল। তোরা চলে যেতে পারবি না। এইবার গলার স্বরটা কানে এলো, ঠিক আমাদের পায়ের কাছ থেকে। আমি নিচে তাকিয়ে দেখি একটা মুন্ডু মেঝেতে গড়িয়ে গড়িয়ে আমাদের দিকেই আসছে। তার ফাঁকা চোখের গর্ত দুটো দিয়ে হঠাৎই কালো তরল বেরিয়ে আসছে। আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে ঢুকে বড়ই ভুল করেছিস। তারপর দরজায় পাশে থাকা আয়নায় একটা ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল। আমরা নিজেরাই, কিন্তু আমাদের শরীরে রক্ত ভেজা। আমাদের চোখগুলো ছিল কালো, আর আমাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিল সেই ছায়া মূর্তিটি। আমরা আবারও চিৎকার করলাম, আর তারপর সব বন্ধ হয়ে গেল। আমার মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছিল শরীরটা যেন অন্য কোথাও পড়ে আছে, আর মনটা যেন ভেসে বেরোচ্ছে শূন্যের মধ্যে। দূরে কোথাও জয়দীপের ক্ষীণ কণ্ঠ শুনতে পেলাম, দীপ, দীপ, ওঠ, আমরা কোথায়? চোখ খুলতেই আমি প্রচন্ড ভয় পেলাম। আমরা শ্মশান বাড়ির সেই ঘরেই পড়ে আছি, কিন্তু আশেপাশে সবকিছু বদলে গেছে। মেঝেতে কেবল রক্ত আর শুকনো হাড় গড়ে স্তূপ। দেয়ালে অদ্ভুত সব ছোপ ছোপ দাগ, ঠিক যেন কেউ একসময় এখানে বন্দি ছিল আর দেয়াল খুঁড়ে বেরানোর চেষ্টা করছিল। আমরা উঠতে যাব, এমন সময় পাশের কোণ থেকে একটা চাপা গোমরের শব্দ এলো। কে কে ওখানে? কোণার দিকে তাকাতেই দেখি একটা কালো ছায়া মূর্তি ধীরে ধীরে গঠন নিচ্ছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর তার মুখ থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। তোরা চলে যাচ্ছিস কেন? শব্দটা চারপাশে প্রতিধ্বনিত হলো, যেন শত শত ফিসফিসানির প্রতিধ্বনি। আমরা আতঙ্কে পেছুতে শুরু করলাম, কিন্তু ঠিক তখনই দরজার পাশে রাখা আয়নাটা হঠাৎই কাঁপতে শুরু করলো। আমি সেখানে একদিকে তাকিয়ে স্থির হয়ে গেলাম। আমার আর জয়দেবের কোনো প্রতিধ্বনি নেই, বরং সেখানে দাঁড়িয়ে ছিল দুজন ছিন্ন ভিন্ন মুখের কঙ্কালসার মানুষ। তাদের চোখের গর্ত দুটো কালো শূন্যতা, আর শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। দীপ, ওরা কারা?
জয়দীপ ঠান্ডা কণ্ঠে ফিসফিস করল। আমি উত্তর দিতে পারলাম না, কারণ তখনই কঙ্কাল দুটো একসঙ্গে মুখ খুলল, আর তাদের গলাতে একটা শব্দ বেরোলো, আর একটা শ্বাসরুদ্ধকর কান্নার শব্দ। আমরা তোরা। আমরা দৌড়ে দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা তখনও বন্ধ ছিল। পেছনে সেই কাঁটা মুন্ডুটা কুড়িয়ে আসছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে আমাদের দিকেই এগোচ্ছে, আর দেয়ালের আঁচড়ানোর শব্দ বেড়েই চলেছে। এখান থেকে বাঁচার উপায় নেই। আমি মরিয়া হয়ে চারপাশে তাকালাম। জানলা, একটাই উপায়, জয়দীপ লাফ দে। আমরা দুজন একসঙ্গে জানলা দিয়ে লাফিয়ে পড়লাম। মনে হলো সময় যেন থেমে গেছে। বাতাস আমাদের শরীরে পুরো ছুরির মতো বাঁধছিল। আমি চোখ বন্ধ করে পড়তে লাগলাম, কিন্তু মাটিতে আঘাত লাগার আগেই অনুভব করলাম কিছু একটা আমাদের আটকে দিয়েছে। চোখ খুলে দেখি আমরা শূন্যে ঝুলছি। কিভাবে? পায়ের নিচে কিছু নেই, অথচ আমরা উপরের দিকে ধীরে ধীরে উঠে যাচ্ছি, যেন একটা অদৃশ্য শক্তি আমাদের উপরের দিকে ক্রমাগত টেনেই চলেছে। হঠাৎ একটা বরফ ঠান্ডা হাত আমার গোড়ালির চারপাশে শক্ত করে চেপে ধরল। আমি নিচে তাকাতেই আতঙ্কে চিৎকার করে উঠলাম। একটা ক্ষতবিক্ষত পচা হাত আমাকে টেনে নিচের দিকে নামানোর চেষ্টা করছে। জয়দীপ চিৎকার করে উঠল, কারণ ওর পায়ের দিকেও একই ঘটনা।